দর্শক, আওয়ামী লীগকে ফেরানোর নানা রকমের হিসাব নিকাশ চলছে। দেশে বিদেশে নানা রকমের আলোচনা চলছে কিভাবে আওয়ামী লীগকে ফেরানো যায়, সেই হিসাব নিকাশ করতেও অনেকে ব্যস্ত। আওয়ামী লীগের নেতাকর্মীরা কে কোথায় কি বলছেন সেগুলো নিয়ে নানা রকমের ইকুয়েশন সাজানো হচ্ছে। অনেকে বলছেন যে মে জুন মাসে আওয়ামী লীগ দুর্বার আন্দোলন শুরু করার প্ল্যান করছে। সমস্যা কি? ভিডিও আছে নাকি? কাছে টাকা পয়সা লেনদেনের কোনো কিছু আছে? সমস্যাটা কোথায়? আপনি এসে বললেন মাফ করে দিলাম। আজকের পর থেকে জামায়াতে ইসলামকে কোনো জায়গায় কোনোভাবে ছাড় দিয়ে ইলিয়াস হোসেন কথা বলবে না। এতদিন পর্যন্ত আমরা শেখ হাসিনাকে দেখেছি তিনি বিভিন্ন বক্তব্য রাখছিলেন, অনলাইনে সেই বক্তব্যগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় তিনি ছড়িয়ে দিচ্ছিলেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছু নির্দেশনামা হাতে এসেছে। আওয়ামী লীগ আবার বাংলাদেশের সরকারে ফিরতে চলেছে। হাসিনার ফেরার তারিখ বাংলাদেশে পাকা। দর্শক, কাশ্মীরের সন্ত্রাসী হামলার পর এটি নিয়ে আমাদের আইন উপদেষ্টা একটি পোস্ট শেয়ার করেছিলেন ভারতের একজন নাগরিকের। সেটি সহ তার সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার কোনো নেতার বৈঠকের কথিত একটি ছবিও ভারতের কোনো গণমাধ্যমে প্রকাশ হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশের যে বর্তমানে যে রাজনীতির যে চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখনও নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা না পারে আমরা ধারাবাহিকভাবে একটু ভিডিওটা দেখে আসবো। আজকের এই ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। চলুন আমরা একটু বিস্তারিত দেখে আসি। ফেরানোর নানা রকমের হিসাব নিকাশ চলছে। দেশে বিদেশে নানা রকমের আলোচনা চলছে কিভাবে আওয়ামী লীগকে ফেরানো যায়, সেই হিসাব নিকাশ করতেও অনেকে ব্যস্ত। আওয়ামী লীগের নেতাকর্মীরা কে কোথায় কি বলছেন সেগুলো নিয়ে নানা রকমের ইকুয়েশন সাজানো হচ্ছে। অনেকে বলছেন যে মে জুন মাসে আওয়ামী লীগ দুর্বার আন্দোলন শুরু করার প্ল্যান করছে। আবার অনেকে বলছেন যে আওয়ামী লীগের নেতাদের ঢাকায় বিভিন্ন জায়গায় এসে আত্মগোপনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে, যেন প্রয়োজনে তারা ঢাকায় বড় ধরনের শোডাউন করতে পারে। এনসিপি যখন নানা রকমের সমালোচনার কবলে পড়েছে, সেই সমালোচনার তোপ সরকারের দিকেও যাচ্ছে, ঠিক সেই সময় এনসিপি অনেক বন্ধু হারাচ্ছে। এনসিপির কাছের অনলাইন অ্যাক্টিভিস্টরা তাদের বিরুদ্ধে নানা রকমের প্রমাণ হাজির করছেন গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঠিক সেই সময় আওয়ামী লীগকে ফেরার ইকুয়েশনটাও একেবারে সমান তালে চলছে। আদতেও আওয়ামী লীগকে ফেরানো যাবে কিনা? অনেকে আবার বলছেন যে আওয়ামী লীগ তার কাছের অনেক বন্ধু হারিয়ে ফেলছে, এমনটাও দেখা গেছে। আসলে হিসাব নিকাশটা কী বলছে, কোন ইকুয়েশনে আওয়ামী লীগের ফেরার পথ আদৌ রয়েছে, সেই আলোচনাটা করার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম আওয়ামী লীগকে ফেরানোর এবং আওয়ামী লীগ ফেরার নানা রকমের ইকুয়েশন নিয়ে আলোচনা হচ্ছে। বিভিন্ন সূত্র বলছে যে আওয়ামী লীগের নেতারা তার কর্মীদের প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকায় আসার পরামর্শ দিয়েছেন এবং তারা অনেকে ঢাকায় এসেছেন। এসে বিভিন্ন বস্তি সহ বিভিন্ন জায়গায় তারা আত্মগোপনে থাকছেন, যেন উপরের নির্দেশ আসা মাত্রই তারা শোডাউন করতে পারে। আওয়ামী লীগ মে জুন নাগাদ ঢাকায় বড় ধরনের শোডাউন করার প্ল্যান করছে। এই কথাগুলো আলোচনায় সব থেকে বেশি প্রাধান্য পাচ্ছে। আওয়ামী লীগকে নানা ইকুয়েশনে ফিরবে কি ফিরবে না এই বিশ্লেষণও হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, অনলাইনে, গণমাধ্যম বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম যে খবরগুলো করছে তাতে মনে হচ্ছে যে আওয়ামী লীগ মে জুন মাসে হয়তো বড় ধরনের শোডাউন করতে যাচ্ছে। কিন্তু আদতেও কি আওয়ামী লীগ মে জুন মাসে বড় ধরনের শোডাউন করার মতো ক্ষমতা অর্জন করেছে কিংবা ক্ষমতা রাখে, সেটা একটা বড় বিষয়। আওয়ামী লীগকে ফেরানোর আলোচনাটা অনেক চুপসে যাবার কথা ছিল যখন পাকিস্তান ভারত যুদ্ধের দামামা চলছে, ভারত পাকিস্তানকে নিয়ে সবথেকে বেশি সময় ব্যয় করছে। সেই সময় আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বিষয়ে খুব একটা মনোযোগ তারা দিতে পারছে না। মনে হচ্ছিল যে আওয়ামী লীগের ব্যাপারে, আওয়ামী লীগের ফেরার বিষয়ে, আওয়ামী লীগের বিভিন্ন ইস্যুতে আলোচনা বোধহয় স্থিমিত হয়ে যাবে। কিন্তু সেই আলোচনা স্থিমিত হয়নি, বরং এনসিপি সহ বিভিন্ন দলের আওয়ামী লীগ নিষিদ্ধ করার একের পর এক মিছিল, সমাবেশ, এগুলো আবার নতুন করে আলোচনা তৈরি করছে যে এরা এত বেশি
হঠাৎ করে এত বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেল কেন? তাহলে কি তাদের কাছে কোনো বার্তা গিয়েছে যে আওয়ামী লীগ সত্যি সত্যি ফিরছে? আওয়ামী লীগ ফেরার পরিকল্পনা তাদের কাছে কি চলে গেছে? আওয়ামী লীগের ব্লু প্রিন্ট কি তাদের হাতে চলে গেছে? সেই কারণেই তারা মিছিল সমাবেশ থেকে বারবার বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সেই কাজগুলো হচ্ছে। অনলাইনে অনেক গবেষণা হচ্ছে, অনলাইনে অনেক কথাই বলা হচ্ছে। আমরা দুই ধরনের কর্মকাণ্ডই দেখছি। যখন দেখছি যে এনসিপি তার অনলাইন অ্যাক্টিভিস্টের অনেককেই হারিয়ে ফেলছে, এনসিপির সরাসরি সমালোচনা করছেন, এনসিপির বিভিন্ন কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে তুলে ধরছেন। সেই আল জাজিরার একজন সাংবাদিক, এদিকে আমেরিকা প্রবাসী একজন সাংবাদিক এনসিপি জামাত ইসলামের বিরুদ্ধে নানা রকমের প্রচারণায় তারা কিন্তু মত্ত হয়ে উঠেছেন। ঠিক সেই সময় অনেকে বলছেন যে এনসিপি যখন বন্ধুহারা হয়ে যাচ্ছে তখন আওয়ামী লীগের ফেরার পথটা সুগম হচ্ছে। আবার উল্টা আলোচনাও রয়েছে, অনেকে আলোচনা করছেন আওয়ামী লীগও বন্ধু হারা হয়ে যাচ্ছে। আওয়ামী লীগের যুক্তরাজ্য প্রবাসী একাধিক অনলাইন অ্যাক্টিভিস্ট এই মুহূর্তে কিছুদিন আগ পর্যন্ত, দুদিন আগ পর্যন্ত যারা আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম একেবারে গরম করে ফেলেছিলেন, তারা হঠাৎ করে ইউটার্ন নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান করছেন। তেমনি একটা নাম যদি সরাসরি বলি যে মুফাসিল ইসলাম, কিছুদিন আগ পর্যন্ত আমরা দেখছিলাম যে আওয়ামী লীগের পক্ষে এতটাই সরব তিনি যে আওয়ামী লীগকে তিনি দেশে ফিরিয়েই ছাড়বেন। হঠাৎ করে গতকালকে থেকে দেখা গেল তিনি একেবারে 360 ডিগ্রি উল্টে গিয়ে এখন সরাসরি আওয়ামী লীগকে গালাগালি করছেন, শেখ পরিবারের বিরুদ্ধে কথা বলছেন, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে কথা বলছেন। এরকম ঘটনাও আমরা দেখছি। তার মানে হচ্ছে যে এনসিপিও যেমন বন্ধু হারাচ্ছে, সেই সূত্রে যারা বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগ সুবিধা পাবে, আওয়ামী লীগ ফেরার ইকুয়েশনটা সহজ হবে, ঠিক তখন আমরা আওয়ামী লীগকেও কিন্তু বন্ধু হারাতে দেখছি। আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন, যারা আওয়ামী লীগের পক্ষে একেবারে নগ্নভাবে কথা বলেন কিংবা বলতেন, তাদের মধ্যে মুফাসসিল ইসলাম অন্যতম একজন, যিনি আওয়ামী লীগের পক্ষে জনমত তৈরি করার চেষ্টা করে যাচ্ছিলেন বেশ কিছুদিন, কিন্তু এখন হঠাৎ করেই গতকালকে থেকে দেখলাম তার 360 ডিগ্রি ইউটার্ন। আবার এনসিপি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে যে জুলকারনাইন শাহের কিংবা ইলিয়াস হোসেনদের আমরা দেখেছি, তারাও এনসিপির বিভিন্ন নেতার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতার সমালোচনা এমনভাবে করছেন, জুলকারনাইন শাহের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার গোমর যেভাবে ফাঁস করে দিলেন, তাতে করে এই ইকুয়েশনটাও করা যায় যে এনসিপিও তার অনলাইন অ্যাক্টিভিস্ট হারাচ্ছে। সব মিলিয়ে আদতে কি হতে যাচ্ছে, যে আলোচনাটা সামনে আনা হচ্ছে যে মে জুনে আওয়ামী লীগ আন্দোলনে সরব হবে, তারা বড় ধরনের শোডাউন করবে। সেটা কি আদৌ সম্ভব? জুনে ঈদুল আজহা, ঈদের আবহ বিরাজ করবে, সেই ঈদের আবহ, ঈদের আগে এবং ঈদের পরে, ঈদের ছুটি সব মিলিয়ে জুন মাসটা কিন্তু চলেই যাবে। তাহলে থাকে মে মাস, ঈদের ঠিক আগ মুহূর্ত। ঈদের আগ মুহূর্তে মে মাসে কি এমন ঘটনা আওয়ামী লীগ ঘটাতে পারবে যাতে করে মনে হচ্ছে যে আওয়ামী লীগ বড় কিছু একটা করে ফেলছে? হ্যাঁ, সরকারের নানা রকমের ব্যর্থতা রয়েছে, সরকারের ভারত বিদ্বেষ আন্তর্জাতিকভাবে সমালোচিত হচ্ছে। আসিফ নজরুলের এক ফেসবুক স্ট্যাটাসই বিশ্বে তোলপাড় শুরু করে দিয়েছে। জঙ্গিদের সঙ্গে সংস্রবের অভিযোগ আসছে আসিফ নজরুল সহ অনেকের বিরুদ্ধে। এরকম নানা অভিযোগে যখন অভিযুক্ত সরকার, আবার সরকারের ঘনিষ্ঠ একটা হাত এনসিপি, তারাও নানা রকমের সমালোচনার মধ্যে দিনাতিপাত করছে, তাদের একজন নেতাকে বহিষ্কার করা হয়েছে। সব মিলিয়ে অনেকে এই ইকুয়েশনটা করতেই পারেন যে এরকম চাপের মধ্যে যখন সরকার এবং এনসিপি, আবার ইলিয়াস হোসেনকে দেখলাম আমরা জামাত ইসলামের বিরুদ্ধে যাচ্ছে তাই রকমের একটা অনুষ্ঠান করতে। জামাত ইসলামের বিরুদ্ধে এত সমালোচনা এর আগে তাকে কখনো করতে দেখা যায়নি। এই ইকুয়েশনগুলো মিলিয়ে অনেকে ভাবতেই পারেন যে আওয়ামী লীগের পথটা কি তাহলে সুগম হচ্ছে। কিন্তু রাজনীতির ইকুয়েশন কি এতটা সহজ? রাজনীতির ইকুয়েশনটা কি এই ছোটোখাটো বিষয়গুলো দিয়ে করা যায়? আন্তর্জাতিকভাবে সমর্থন পেতে হলে আওয়ামী লীগকে কি এত সহজেই এত কিছু অর্জন করতে আমরা দেখব? ডোনাল্ড ট্রাম্প এত নগ্নভাবে আওয়ামী লীগের পক্ষে অবস্থান করবেন? কিংবা নরেন্দ্র মোদী তার দেশের স্বার্থের বাইরে আওয়ামী লীগের পক্ষে কিংবা শেখ হাসিনার পক্ষে অবস্থান কি নেবে? ধরা যাক যে ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনূসকে বেশ কিছু পয়েন্ট দিলেন যে তুমি এই কাজগুলো করো, এই স্বার্থগুলো আমার রক্ষা করো, যার মধ্যে মায়ানমার ইস্যু আছে, সমুদ্র ইস্যু আছে, আমেরিকার বহু ইন্টারনাল ইস্যু আছে। সেগুলোতে যদি ডক্টর ইউনূস ইয়েস বলে দেন, রাজি হয়ে যান, তাহলে কি ডোনাল্ড ট্রাম্প আর আওয়ামীমুখী থাকবে? কিংবা এই সরকারের বিরুদ্ধে তার আর কোনো অবস্থান থাকবে না, একেবারে ইউটার্ন হয়ে যাবে। আবার নরেন্দ্র মোদীর যে শর্তগুলো, সেই শর্তগুলো যদি ডক্টর ইউনূসের সরকার পূরণ করেন কিংবা নরেন্দ্র মোদীর সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেন, কৌশলগত রাজনীতির কথা বলছি, যে কৌশলগত রাজনীতির কারণে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভাটা দিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেন, যে সমালোচনাটা অলরেডি সরকারের প্রিয় ইউটিউবাররা করতে শুরু করেছেন, সরকার নাকি ভারতমুখী হয়ে গেছে। যদি সত্যিই সরকার ভারতমুখী হয়ে যায় তাহলে কি আওয়ামী লীগের জন্য ব্যাপারটা অনেক বেশি কঠিন হয়ে যাবে না? অনেক বেশি কঠিন হয়ে যাবে। তাই এই কথাটা অন্তত বলা যায় যে রাজনীতি এত সহজ ইকুয়েশনের খেলা নয়। রাজনীতি, সেখানে অনেক বড় বড় গেম হয়, অনেক বড় বড় ডিল হয়। সেই গেমের ভিড়ে এত ছোটোখাটো ইকুয়েশন যে মে জুনে একটা বড় শোডাউন দিয়ে
অনেক কিছু ঘটিয়ে দেওয়া সম্ভব, আমার মনে হয় সেটা ঘটিয়ে দেওয়া কঠিন হবে। অনেকে আবার মনে করেন যে ডিসেম্বর নাগাদ নির্বাচনের যে কথা হচ্ছে, সেই নির্বাচন পেছানোর জন্য ডিসেম্বরের মধ্যে যত ধরনের কৌশল নেওয়া উচিত, সরকার এনসিপি যারা নির্বাচনের বিপক্ষে তারা সেই কৌশলগুলো অবলম্বন করবে এবং নির্বাচন যেন না হতে পারে সেই রকম বাস্তবতা তারা তৈরি করবে দীর্ঘমেয়াদে ডক্টর ইউনূস সরকারকে ক্ষমতায় রাখার জন্য। আর দীর্ঘমেয়াদে ডক্টর ইউনূস সরকারকে ক্ষমতায় রাখতে যদি সক্ষম হয় তারা, তাদের অবস্থানটা যদি শক্ত হয়ে যায়, তাহলে আওয়ামী লীগের বিচার কার্যক্রম কিন্তু এগিয়ে আসবে এবং আওয়ামী লীগ বিচারের মুখোমুখি হবে, আওয়ামী লীগের নেতারা বিচারের মুখোমুখি হবে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের একটা বড় অংশের বড় নেতারা দণ্ডিত হতে পারেন, তাদেরকে দণ্ড দিতে পারে। অনেকে আবার সমালোচনা করেন যে এগুলো মিডিয়া ট্রায়াল করা হবে, আগে থেকেই বিচারের রায় ফিক্সড হয়ে আছে, কাদেরকে ফাঁসি দেওয়া হবে, কাদের কী করা হবে এগুলো ফিক্সড করা আছে, শুধুমাত্র ঘোষণা হবে, এরকম আলোচনাও রয়েছে। সব আলোচনার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ আলোচনা সেটা হচ্ছে যে আমি আপনি যেই সহজভাবে ইকুয়েশন ভাবার চেষ্টা করি না কেন, ইকুয়েশন মেলানোর চেষ্টা করি না কেন, রাজনীতির ইকুয়েশন কিন্তু এত সহজ নয়। রাজনীতির মাঠে অনেক কিছু হতে পারে। কিছুদিন আগ পর্যন্ত আমরা বিএনপি জামাতকে পরস্পরের মারমুখী অবস্থানে দেখেছি, কিন্তু জামাতের আমির যখন লন্ডনে গিয়ে খালেদা জিয়া এবং তারেক জিয়ার সঙ্গে মিটিং করলেন, তারপরে কিন্তু জামাত বিএনপি মুখোমুখি অবস্থানে আর নেই। এমনও শোনা যাচ্ছে জামাত বিএনপি আগামী নির্বাচনে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। কোনো কোনো গণমাধ্যম এই খবরও দিয়েছে যে জামাত চেয়েছে বিএনপি তাদের নিবন্ধনের ইস্যুতে সোচ্চার হবে এবং 50টি আসন ছেড়ে দেবে, 50 থেকে 70টা আসন জামাতকে ছেড়ে দেবে, তাহলে জামাত বিএনপির জোট হবে। এরকম নির্বাচনের নানা রকমের খেলা সামনে কিন্তু বাকি। সেই বড় বড় খেলার ভিড়ে এত ছোট ইকুয়েশন মেলানো আমার মনে হয় ঠিক হবে না। সুতরাং আওয়ামী লীগের ফেরার বিষয়ে আওয়ামী লীগকে আরও বেশি অপেক্ষা করতে হবে, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। দর্শক, অনেক জল্পনা আর কল্পনার পরে এন্ড অব দ্য ডে ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেন জামাত রাষ্ট্র ক্ষমতায় গেলে দুজনই মন্ত্রী হবেন। এই বিষয়টা আভ্যন্তরীণভাবে অনেক কিছু আমার জানা থাকার কারণে আপনাদের সামনে আমি কিছু কথা এই বিষয়ে বলতে পারছি। প্রিয় দর্শক, ডাক্তার পিনাকি ভট্টাচার্য লম্বা সময় ধরে আপনারা দেখে আসছেন যে বাংলাদেশে ডাক্তার পিনাকি ভট্টাচার্যর ওয়াইফ ছিলেন ইবনে সিনা হাসপাতালের ডাক্তার। যতদিন পিনাকি ভট্টাচার্য পালিয়ে বিদেশে ছিলেন, তার ওয়াইফ ততদিন পর্যন্ত ছাত্র শিবিরের হেফাজতে বাংলাদেশে অবস্থান করতেন এবং তার ছেলে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের ওয়াইফ দীর্ঘকাল যাবৎ জামাতের সাথে একটা বিশাল সম্পর্ক, যে কারণে তিনি ইবনে সিনার ডাক্তার হিসাবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশে। প্রিয় দর্শক, সেই ডাক্তার পিনাকি ভট্টাচার্যের ওয়াইফের কারণে ডাক্তার পিনাকি ভট্টাচার্য এগিয়ে গিয়েছেন জামাতের দিকে এবং সেই দৃশ্যপটটাও আমরা গত কয়েক মাস যাবৎ সিরিজ তার বক্তব্য থেকে এবং 24-এর গণ অভ্যুত্থানে তরুণদেরকে আগায় নিয়েছে। যেরকম ডাক্তার পিনাকি ভট্টাচার্য, এরকম ডাক্তার শফিকুর রহমান আজকেও ময়মনসিংহে তার জনসভায় বলেছে, আগামী সংসদে আমি তরুণদেরকে বেশি পার্টিসিপেট করতে দেখতে চাই, তরুণদেরকে পার্লামেন্টে আমি বেশি দেখতে চাই। এই কথা থেকে কি বোঝা যাচ্ছে? ডাক্তার পিনাকি ভট্টাচার্য কি তরুণ নয়? উনিও কিন্তু তরুণের মাঝেই রয়ে গিয়েছেন, কারণ ডাক্তার পিনাকি ভট্টাচার্য তেমন একটা কিন্তু বয়স হয় নাই। তরুণদের ভিতরে কিছু সিনিয়র কিছু জুনিয়র থাকবে। আসিফ মাহমুদ, তারপরে যারা আছে ওরা যেরকম অনেকটাই তরুণ, আর পিনাকি ভট্টাচার্য যেরকম বড় ভাই আর ওরা যেরকম ছোট ভাই। অন্যরকম ডক্টর শফিকুর রহমানের প্ল্যানটার মধ্যে রয়েছে যে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের মতন একজন ভারত বিরোধী, উপমহাদেশের মধ্যে এত শক্তি আর পাওয়ারওয়ালা ভারত বিরোধী একজন হোম মিনিস্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চালানোর জন্য যোগ্য মন্ত্রী পাওয়া জামাতের জন্য অনেক কঠিন হবে। কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হবে বাংলাদেশের 3 দিকে ভারত বেষ্টিত বাংলাদেশ, আর ভারতের জনশক্তির মেজরিটি হলো হিন্দু ধর্মের। আর ডাক্তার পিনাকি ভট্টাচার্য নিজে যেহেতু হিন্দু ধর্মের, সেহেতু তার চুক্তি তার কার্যক্রম পরিচালনা করতে অনেকটাই সহজ হবে ভারতের সাথে, কারণ তাদের মন মানসিকতা এবং তাদের সাথে লিয়াজু করা এবং বাংলাদেশের বর্ডারটাকে নিরাপদে রাখার জন্য ডাক্তার পিনাকির উপরে বর্তমান সময়েও আমরা বহুবার বলেছি ডক্টর ইউনূস স্যারকে যে পিনাকিকে নিয়ে যেন স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয়। আসলে কেন বানানো হচ্ছে না তার অর্থ হলো যে একটা দীর্ঘ সময়ের সরকারের জন্য পিনাকি ভট্টাচার্যকে রেখে দিয়েছেন জামাতের আমির, এবং সেখানে সাংবাদিক ইলিয়াস হোসেন যাবে তথ্য এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে। আমরা দেখছি যে আমরা অনেকেই কন্টেনার বানাই, অনেকেই অনলাইন সোশ্যাল মিডিয়ায় কথা বলি, অনেকেই ভিডিও বানাই, কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেনের মতো তথ্যভিত্তিক ভিডিও আর কারো এর চাইতে ভালো কোয়ালিটির কেউ দিতে পারছে বলে আমি বিশ্বাস করি না। ডাক্তার পিনাকি ভট্টাচার্য অনেক চমৎকার অনেক আলোচনা করেন, পিনাকি যাকে ধরে তাকে উলঙ্গ করে ফেলে, তার আর কোনো রাজনীতিতে কেরিয়ার থাকে না, অস্তিত্ব থাকে না। আর সাংবাদিক ইলিয়াস হোসেন নিয়ে আসে টু দা পয়েন্ট, ডোর টু ডোর গিয়ে ওই বাড়িতে ওই পরিবারে কে কাকে কি বলেছিলেন টু দা পয়েন্ট, যেরকম ভাবে আমরা বেশ কয়েকটা ফেনীর
আমরা একটি হত্যাকাণ্ডের ব্যাপারে মাদ্রাসার প্রিন্সিপাল এর যে ফাঁসিটার জন্য যে কার্যক্রম আগে নিয়ে গিয়েছিলেন সেটাকে কিন্তু স্টপ করে দিয়েছেন পিনাকি ভট্টাচার্য। আমরা চট্টগ্রামে দেখছি যে পুলিশের এসপি বাবুলের বউ হত্যা, সেই বিষয়টাও কিন্তু স্থগিত করে বাবুলকে মুক্ত করে ফেলেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। তার যে তথ্যগুলা থাকে, টু দ্য পয়েন্ট যে তথ্যগুলা থাকে, সেই তথ্যগুলার কারণে সরকার, আইন, আদালত সেটার সাথে কোনো ধরনের কন্ট্রাডিকশনে আর যেতে পারে না, সেটা দলিল হয়ে যায় এবং সেই দলিলের মাধ্যমেই তারা বের হয়ে আসছেন এবং সেই মামলাগুলাতে যাদেরকে নির্যাতন করা হয়েছে, যাদেরকে জেলে আটকানো হয়েছে, তাদেরকে সেইখান থেকে মুক্ত করার অবস্থায় নিয়ে গিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। তাই তথ্যের জন্য, গবেষণার জন্য আমরা তথ্যমন্ত্রী বহু দেখেছি বাংলাদেশে, কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেন যেরকম পুরুষটা সেরকম কলিজাটা, কারণ কলিজাও লাগে এই কাজগুলা করতে হলে। তাই মিডিয়াকে কন্ট্রোল করা, তথ্যকে কন্ট্রোল করা, মিডিয়া তথ্য বিষয়ক মন্ত্রণালয়টা পাবে সাংবাদিক ইলিয়াস হোসেন। এর মাঝে যারা ঘরের ছেলে, যারা খুব ক্লোজ, যারা জামাতকে আগিয়ে নেওয়ার জন্য দিন রাত পরিশ্রম করে, মানে মাস কি মাস, বছর কি বছর পরিশ্রম করছেন, তাদের কিন্তু আবেগটা, তাদের কিন্তু কোনো ধরনের মিস্টেক জামাত করলে তারা কিন্তু সইতে পারবে না, কারণ তাদের পরিশ্রম, তাদের মেধা, জামাতের আমির, জামাতের সেক্রেটারি বা জামাতের কেন্দ্রীয় নেতারা যেরকম দিচ্ছে ফিল্ডে, আর ওরা কিন্তু ব্রেন দিয়ে এই শ্রম, এই পরিশ্রম বিদেশে থেকে করে যাচ্ছে। তাই ওরাও জামাত এবং ছাত্র শিবির কোনো ধরনের ভুল করলে, কোনো ধরনের ভুল পথে গেলেই ওরা আটকিয়ে ধরবে এবং ওরা টান দিয়ে ধরবে, সেখান থেকে আবার সঠিক পথে এনে জামাত শিবিরকে পরিচালনা করতে রাস্তা দেখিয়ে দিবে। এটা হলো নিজের ঘরের ভিতরে কিছু কমান্ডো লোক থাকতে হবে, যাদের কমান্ডোতে দেশ এবং রাষ্ট্র শক্তিশালী থাকবে, মেধাভিত্তিক কিছু মানুষ থাকতে হবে। সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইকে যদি আপনি বিজ্ঞান দিয়ে দেন, বিজ্ঞানের উপরে উনি মেধাবী না। ওনাকে যদি আপনি সেনাবাহিনীর জন্য কিছু করতে বলেন, উনি তথ্য বের করে দিতে পারবে, কিন্তু উনি সেনাবাহিনীর সেনাপ্রধান হওয়ার যোগ্য না। ডাক্তার পিনাকি ভট্টাচার্য যেরকম ডাক্তারি পেশাতে উনি যতটুকু পণ্ডিত, অপরদিকে দেখছি আমরা যে প্রশাসনের ভিতরে যত রাঘব বোয়াল আছে, প্রশাসনের ভিতরে যত দুর্নীতিবাজ আছে, প্রশাসনের ভিতরে যত গিল্টি আছে, ওই গুলটি গুলা খুলে দিচ্ছে উপদেষ্টাদের পিছনে কে কোথায় দুর্নীতি করছে, কে কোনভাবে মানে দুর্নীতি মুক্ত থাকা যাবে, সবগুলা যেরকম উনি স্টেপ বাই স্টেপ, পেজ টু পেজ বলে দিচ্ছে। সেই মেধার কারণে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসলে পিনাকির চাইতে শক্তিশালী মেধাবী লোক আমি মনে করি না জামাতের বেটার অন্য কেউ আছে। এই দুইটা বিষয়ে তারা দুইজন আমি মনে করি যে অনেকটা নয় 90% ফিক্সড আছে জামাতের এই দুই মন্ত্রণালয়ের জন্য দুইজন। কারণ ইতিমধ্যে আমরা দেখছি যে জামাতের সেক্রেটারি জেনারেল একটা টিভিতে সাক্ষাৎকারে বলেছে যে আমরা বিভিন্ন ধর্মের মানুষদেরকে এবার আমরা প্রার্থী দেব। জামাতের আমিরও সেই বিষয়ে বক্তব্য দিয়েছে এবং সেখানে সন্তোষ শর্মা থাকা নিয়ে আমরা অনেকেই জামাতের আমিরের উপর নাখুশ হয়েছি, কিন্তু এন্ড অফ দ্য ডে এটার সলিউশন এক সন্তোষ শর্মার জন্য মানে এটার সম্পর্ক বা নষ্ট হয়ে যাবে এমনটা নয়। আপত্তি করাটা হলো আমার মতের বাইরে, এই জিনিসটা আমি পছন্দ করলাম না। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে যে অংশ বিশেষগুলো দেখেছেন, এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত থেকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিওগুলো কালেক্ট করে আপনাদের মাঝে জাস্ট ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এই বিষয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।